সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আবার ডুব দিচ্ছি হুমায়ূন আহমেদের নীল অপরাজিতা উপন্যাসের জগতে, বিশেষ করে এর তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করতে। হুম। উপন্যাসের এই অংশে আমরা দেখব লেখক শৌকত সাহেবের আগমন কিভাবে একটা শান্ত, খুব সাধারণ গ্রামীণ জীবনে নানা রকম আলোড়ন তৈরি করছে, মানসিক, সামাজিক, এমনকি প্রাকৃতিকও। ঠিক বলেছেন। আজকের আলোচনায় আমরা মূলত তিনটি দিকে একটু ফোকাস করব। প্রথমত, চরিত্রগুলোর মধ্যেকার সম্পর্ক, বিশেষ করে ওই যে স্কুল শিক্ষক করিম সাহেব, হ্যাঁ, করিম সাহেব। তার প্রায় দেবতাগানের শ্রদ্ধা, আর তার মেয়ে পুষ্পর যে একটা বাস্তববাদী সংশয়, এই দুটো টানাপোড়েন। দারুণ একটা পয়েন্ট। দ্বিতীয়ত, শৌকত সাহেব নিজে, তার নিজের ভেতরের জগৎ আবার বাইরের জগতের সাথে তার সংঘাত। আর তৃতীয়ত, কিছু খুব ইন্টারেস্টিং কালচারাল এনকাউন্টার বা সাংস্কৃতিক মুখোমুখি হওয়ার মুহূর্ত আছে, যেগুলো এই পর্বটাকে বেশ অন্যরকম করে তুলেছে। বাহ, খুব সুন্দর একটা কাঠামো। চলুন তাহলে শুরু করি করিম সাহেবকে দিয়ে। শওকত সাহেবের প্রতি তার যে মনোভাব, আমার তো মনে হয় এটা শুধু সাধারণ আতিথেয়তা নয়, তার চেয়েও বেশি কিছু, তাই না? অবশ্যই। আগের রাতে ধরুন শওকত সাহেব অসুস্থ ছিলেন, খেলেন না। হ্যাঁ। সেটাকে উনি দেখছেন ব্যক্তিত্বের দৃঢ়তা হিসেবে, সৃষ্টিশীল মানুষকে প্রায় ঈশ্বরের কাছাকাছি বসিয়ে দিচ্ছেন। এটা কি সেই সময়ের লেখকদের প্রতি একটা সাধারণ ধারণা ছিল, নাকি এটা করিম সাহেবেরই একটা ব্যক্তিগত বৈশিষ্ট্য? আপনি কি মনে করেন? আমার মনে হয় দুটোই কিছুটা সত্যি হতে পারে। দেখুন, গ্রামের দিকে বিখ্যাত মানুষদের নিয়ে একটা মিথ বা ধরুন অতি মানবীয় ধারণা তৈরি হওয়ার একটা প্রবণতা তো থাকেই। থাকে। করিম সাহেব হয়তো সেই ধারণারই একজন প্রতিনিধি। উনি যখন পুষ্পকে বলছেন যে সৃষ্টিশীল মানুষেরা ভুল করতে পারে না বা ধরুন খারাপ কিছু করতেই পারে না। হ্যাঁ, তখন তিনি আসলে নিজের তৈরি করা একটা উঁচু বেদিতে শওকত সাহেবকে বসিয়ে ফেলেছেন। হুমায়ূন আহমেদ বোধহয় এর মধ্যে দিয়ে আমাদের একটু ভাবাতেও চান, আমরা কি স্রষ্টাকে তার সৃষ্টির থেকেও বড় করে দেখি, লেখকের ইমেজটাকে। ঠিক, কিন্তু এই মুগ্ধতার একেবারে উল্টো দিকেই কিন্তু আছে পুষ্পর সংশয়। সে কিন্তু বাবাকে সরাসরি চ্যালেঞ্জ করে বসছে, বলছে উনি যদি খারাপ কিছু করেন তুমি তারও একটা ভালো ব্যাখ্যা বের করবে। এই বাস্তবতা বোধটা, এটা চরিত্রটাকে খুব জীবন্ত করে তুলেছে, তাই না? একদম। সে ভয় পাচ্ছে, দ্বিধায় ভুগছে, শওকত সাহেবের ওই গম্ভীর ভাবমূর্তি, আবার সে যে পরোটা বানাবে সেটা ভালো হবে কিনা, এই সব নিয়ে চিন্তিত। হুম। পুষ্পর এই দ্বিধা আর করিম সাহেবের মুগ্ধতা, এই দুটো মিলে কিন্তু একটা দারুণ কন্ট্রাস্ট তৈরি হয়েছে। পুষ্প দেখছে মাটি থেকে, আর করিম সাহেব যেন আকাশ থেকে দেখছেন। এই টানাপোড়েনটাই আমাদের চরিত্রগুলোর আরও কাছে নিয়ে যায়। পুষ্প কিন্তু শুধু ভরেই পাচ্ছে না, সে খুব ভালো পর্যবেক্ষণও করছে। আর শওকত সাহেব নিজে, তিনি কিভাবে এই মিথ আর বাস্তবতার মাঝখানে আছেন। সকালে যখন পুষ্প চা নিয়ে গেল, হ্যাঁ, ওই জায়গাটা তিনি বেশ আন্তরিক ব্যবহার করলেন। আগের রাতের ওই যে ধুতরা ফুলের ভুলটা, ও হ্যাঁ, ধুতরা ফুল নয়, ফল, বিষাক্ত, এটা শুধরে দিলেন। ঠিক। আবার ব্যাঙ কেন ডাকছে না তা নিয়ে একটা মজার তত্ত্বও দিলেন। এগুলো কি ওই অতি মানবীয় খোলস থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা? হতে পারে। অথবা এটাও হতে পারে যে উনি নিজেও ঠিক নিশ্চিত নন কিভাবে এই নতুন পরিবেশে মিশে যাবেন। তার ভেতরেও একটা দ্বন্দ্ব চলছে। একদিকে তিনি পুষ্পর ভয় ভাঙাতে চাইছেন, একটু সহজ হতে চাইছেন। অন্যদিকে আবার একা ঘুরতে যাবার ইচ্ছা প্রকাশ করছেন। ঠিক। আবার দেখুন, বজলুর রহমানের বিচারবুদ্ধিকে হয়তো পাত্তা দিচ্ছেন না, কিন্তু তার যে মুগ্ধ হওয়ার ক্ষমতা, সেটাকে বলছেন অসাধারণ গুণ। এটাও তার চরিত্রের একটা জটিল দিক। তিনি হয়তো প্রচলিত ধারণার বাইরে গিয়ে মানুষের গুণ দেখতে পান। এই একা থাকার ইচ্ছাটা কিন্তু তার লেখার সময় আরও বেশি করে চোখে পড়ে। নাশতা সেরে যখন লিখতে বসলেন, হ্যাঁ, তখন তিনি যেন সম্পূর্ণ অন্য জগতে। জানালার পাশে টেবিল, বাইরের সুন্দর আকাশ দেখছেন, আতা গাছ দেখছেন, শৈশবের স্মৃতি। আষাঢ় মাসে কাকের বাসায় ছানা দেখে অবাক হচ্ছেন। আর ওই যে লেখকের টেবিল জানালার পাশে থাকা উচিত নয়, সেই ধারণাটাও মনে করছেন। ঠিক। কিন্তু লেখা শুরু করার পর তখন যেন সব উধাও। হ্যাঁ, তখন যেন একটা ঘোরের মধ্যে চলে যান। প্রথম লাইনটা লিখলেন, পাখি হিসেবে কাক বেশ অদ্ভুত। লাইনটা নিজেরই পছন্দ হল না, তবু ওটাই রাখলেন। আর তারপর তো চলল, প্রায় ২৫ পৃষ্ঠা লিখে ফেললেন এক বসায়। চরিত্রগুলো নাকি তার কাছে এতটাই জীবন্ত যে মনে হচ্ছে গত ৬ মাস ধরে তাদের সাথেই আছেন, রোজ দেখা হয়।
এই যে নিমগ্নতা, এটা একদিকে যেমন সৃষ্টিশীলতার অসাধারণ একটা লক্ষণ। অবশ্যই, কিন্তু অন্যদিকে পুষ্প যখন দুপুরে খাবার নিয়ে এলো তখন তার ওই রূঢ় আচরণ, খুব বিরক্ত করলে আমি রেগে যাই, এটা কিন্তু একটু অন্যরকম, তাই না? সামাজিকতার অভাবও তো প্রকাশ করে। ঠিক, করিম সাহেব হয়তো এটাকে বলবেন লেখকের খামখেয়ালিপনা, কিন্তু পুষ্পর কাছে এটা নিশ্চয়ই একটা ধাক্কার মতো লেগেছে। এখানে হুমায়ুন আহমেদ হয়তো প্রশ্নটা তুলছেন, এই যে সৃষ্টিশীল মানুষের খামখেয়ালিপনা, এটা কি তাদের প্রতিভারই অংশ, নাকি সাধারণ সামাজিক আচরণের ঘাটতি, যাকে আমরা প্রতিভার দোহাই দিয়ে হয়তো ক্ষমা করে দিই? দারুণ একটা প্রশ্ন তুলেছেন। উত্তরটা হয়তো পাঠকের উপরেই ছেড়ে দেওয়া ভালো, কিন্তু শৌকত সাহেবের এই লেখার জগৎ থেকে বেশ জোর করেই বাস্তবে ফিরে আসতে হলো যখন প্রকৃতি তার ভয়ঙ্কর রূপটা দেখালো। বিকেলের ওই ঝড়টা ওহ হ্যাঁ, ঝড়টা যেন উপন্যাসের মোড় ঘুরিয়ে দিল একবারে। শুধু আকস্মিক আর ভয়ঙ্করই নয়, আষাঢ় মাসে হিসাবে বেশ অস্বাভাবিকও তো। একদম। শৌকত সাহেব পুকুর পাড়ে আশ্রয় নিলেন, একজন গ্রামবাসী তাকে সাবধানও করলেন, ঝড়ের সময় নারকেল গাছের নিচে। এখানে ওই গ্রামীণ মানুষের বিপদ নিয়ে যে সহজাত জ্ঞান, সেটার একটা পরিচয় পাই আমরা। কিন্তু শেষ রক্ষা তো হলো না। না, বাতাসের ঝাপটায় এমনি ধান খেতে পড়ে গেলেন, চশমা ভেঙে গেল, হাত কেটে গেল। এই ঝড়টা কিন্তু শুধু শৌকত সাহেবের ব্যক্তিগত বিপদ নয়, এটা পুরো গ্রামের জন্য একটা দুর্যোগ। কাঁচা বাড়ি ভেঙে পড়ছে, টিনের চাল উড়ে যাচ্ছে, ময়নাতলা হাইস্কুলের প্রাইমারি সেকশনটাই উড়ে গেল। প্রকৃতি এখানে নিজেই একটা বড় চরিত্র হয়ে উঠেছে, শহুরি আত্মবিশ্বাসকে এক মুহূর্তে চুরমার করে দিতে পারে। ঝড়টা এখানে একটা ক্যাটালিস্টের মতো কাজ করেছে। আর এই ঝড়ের পরেই কিন্তু শৌকত সাহেবের অসহায়ত্বটা খুব স্পষ্টভাবে ধরা পড়ে। চশমা ছাড়া অন্ধকারে পথ চিনে বাড়ি ফেরা, পথে একজন স্থানীয় লোকের সাহায্য নেওয়া, এই ঘটনাগুলো তাকে গ্রামের কঠিন বাস্তবতার মুখোমুখি করে দিল। ঠিক। আর বাড়িতে তখন একা পুষ্পর কি অবস্থা ভাবুন একবার। উফ, ভয়, উদ্বেগ, দুশ্চিন্তা সব মিলেমিশে একাকার। বাবার জন্য চিন্তা, আবার এই অতিথির জন্য চিন্তা। আতা গাছের ডাল ভাঙার শব্দ। কিন্তু দেখুন, যখন ওই কাদা মাখা আহত শওকত সাহেব ফিরলেন, তখন পুষ্পর ভয়টা যেন সেবায় রূপান্তরিত হল। ডেটল আছে কিনা জিজ্ঞাসা করা, সাবান তোয়ালে এগিয়ে দেওয়া, হাতের ওই গভীর কাটা দেখে উদ্বিগ্ন হওয়া, এই মুহূর্তগুলো কিন্তু তাদের সম্পর্কের বরফ গলাতে সাহায্য করেছে, যা হয়তো স্বাভাবিক পরিস্থিতিতে এত সহজে হতো না। তার মানে ঝড় শুধু ভেঙেই দেয়নি, কিছু নতুন সংযোগও তৈরি করেছে। আমার তো তাই মনে হয়। আর এরপর ঝড়ের ঘোরে শওকত সাহেবের ওই ওয়াটারপ্রুফ টাইটেল পাওয়ার গল্প বলা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ক্লাস 10-এর বাজি ধরে পৌষ মাসের শীতে পুকুরে সারা রাত গলা ডুবিয়ে কাটানো। কি অদ্ভুত একটা গল্প! এটা বলার কারণ কি হতে পারে? নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা, নাকি পুষ্পর সাথে একটু সহজ হওয়ার আরেকটা প্রয়াস? আমার মনে হয় দ্বিতীয়টাই। এটা তার চরিত্রের একটা অন্য দিক খুলে দেয়, তারুণ্যের হটকারিতা, বাজি জেতার একটা ছেলেমানুষই আনন্দ। আর এই গল্পটা শুনেই কিন্তু পুষ্প প্রথমবার মন খুলে হেসে ওঠে। ঠিক। আর শৌকত সাহেবও তাতে খুশি হন। পুষ্পর বিশ্লেষণটাও কিন্তু দারুণ। ঝড়ে মৃত্যুর ভয় থেকে বেঁচে যাওয়াটাই হয়তো এই হাসির কারণ। এটা তাদের মধ্যে একটা খুব মানবিক সংযোগ তৈরি করে দিল। ঠিক। কিন্তু জ্বরটা তো বাস্তব, আর জ্বরের ঘোরে তার মাথায় ওই যে অদ্ভুত কবিতাটা আসছে, বঞ্ঝের পিসি তাই সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বলদান। হ্যাঁ, আর তার সাথে জড়িয়ে থাকা মেয়ে স্বাতীর সেই বেদনাদায়ক স্মৃতি, খাট থেকে পড়ে যাওয়ার ঘটনাটা, অতীত আর বর্তমান কেমন যেন মিলে মিশে যাচ্ছে তার চেতনায়। এই স্মৃতিচারণ শৌকত সাহেবের ভেতরের কষ্ট, তার একাকিত্বকে সামনে নিয়ে আসে। তিনি শুধু একজন বিখ্যাত লেখক নন, একজন বাবাও, যার মনে হয়তো গভীর কোনো ক্ষত আছে। এই অসুস্থতা তাকে আরও বেশি ভালনারেবল করে তোলে, আর এটাই তাকে স্থানীয় চিকিৎসার মুখামুখি হতে বাধ্য করে। আর এখানেই এন্ট্রি হয় ভবেশবাবুর, সেই হোমিওপ্যাথি চিকিৎসক। কি অসাধারণ একটা চরিত্র, তাই না? হ্যাঁ, একদিকে ওষুধের অভাব, বলছেন শুধু চিনির গুঁড়ো সম্বল, আর অন্যদিকে রোগ দেখেই জল চিকিৎসার নিদান, মাথায় জল ঢেলে জ্বর কমানোর পদ্ধতি। ভাবা যায়? ভবেশবাবুর চরিত্রটা কিন্তু শুধু হাসির খোরাক নয়, তিনি গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা বা ধরুন লোকজ্ঞানের একটা প্রতীকও। তার আত্মবিশ্বাস দেখুন, জল নাকি সর্বরোগ গ্রাসিনী, জলজ প্রাণীর রোগ হয় না। শওকত সাহেবের আধুনিক যুক্তির সাথে তার এই বিশ্বাসের সংঘাতটা খুব মজার। আবার থার্মোমিটার ব্যবহারে তার নীতিগত আপত্তি, কিন্তু পরে আবার সেটা দিয়েই জ্বর মেপে নিজের ক্ষমতা জাহির করছেন।
আবার প্রশংসার সার্টিফিকেটও চাইছেন। সবকিছু মিলিয়ে চরিত্রটা সত্যি মনে রাখার মতো। একদম। আর এই অসুস্থতার পর্বেই কিন্তু আমরা ওই নদীর নাম সোহাগী হওয়ার গল্পটা জানতে পারি। বজলুর রহমান নামের সেই পাগল কিসিমের লোকটার কথা মনে আছে? হ্যাঁ, তার অক্লান্ত চেষ্টায় একটা নদীর নাম বদলে গেল। মিছিল, চিৎকার, স্কুলে প্রচার, এমনকি গানও বেঁধে ফেললেন। ও নদী, তোর কানে আমি চুপে বলিলাম, সোহাগী তোর নাম রে নদী, সোহাগী তোর নাম। অসাধারণ একটা ঘটনা। আর শওকত সাহেবের মন্তব্যটা এখানে খুব গুরুত্বপূর্ণ। উনি বললেন, আসলে সবাই বোধহয় মনে মনে চাইছিল এই নদীর সুন্দর একটা নাম হোক। এটা কিন্তু মানুষের সমষ্টিগত ইচ্ছার একটা প্রতিফলন। তাই কি? একজন মানুষের আপাত পাগলামি কিভাবে একটা অঞ্চলের মানুষের অবচেতন আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে পারে, তার কি চমৎকার উদাহরণ। মানুষ শুধু প্রকৃতি দ্বারা প্রভাবিত হয় না, প্রকৃতিকেও প্রভাবিত করতে চায়। ঠিক। তো জ্বরটা যখন একটু কমে এলো, শওকত সাহেব ঘুম থেকে উঠে দেখলেন পুষ্পা আর উদ্বিগ্ন করিম সাহেব পাশে বসে। পরিস্থিতি একটু শান্ত হলো, কিন্তু করিম সাহেবের মনের ভেতর তখন অন্য ঝড় বইছে। ঠিক তাই। শওকত সাহেবের অসুস্থতার খবর এর মধ্যেই ছড়িয়ে পড়েছে। কলমাকান্দার সার্কেল অফিসারের চায়ের নিমন্ত্রণ এসে গেছে, আর করিম সাহেব রাজিও হয়ে গেছেন। শুধু তাই নয়, স্কুলের সেক্রেটারিকে বলে তিনি শওকত সাহেবের জন্য একটা সংবর্ধনার আয়োজনও প্রায় পাকা করে ফেলেছেন। বাজেট ৩০০ টাকা, হাতে লেখা মানপত্র, চা, সিঙ্গাড়া, মিষ্টি, কলা। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল, ঝড়ে স্কুলের বাঁধে উড়ে গেছে, কিন্তু করিম সাহেবের কাছে এই সংবর্ধনাটা বেশি জরুরি। তার যুক্তিটাও অদ্ভুত। স্কুল উড়িয়ে নিয়ে গেছে, আবার হবে, উনাকে পাবো কোথায়? এটা কি চরম সরলতা, নাকি কঠিন বাস্তব থেকে পালানোর একটা উপায়? হয়তো দুটোই। একদিকে এটা করিম সাহেবের সেই মুগ্ধতারই প্রকাশ, অতিথিকে ঘিরে তার উত্তেজনা। অন্যদিকে হয়তো ওই কঠিন বাস্তবতা, মানে স্কুল মেরামতের ঝামেলার চেয়ে এই আয়োজনটা তার কাছে সহজ বা বেশি আনন্দদায়ক মনে হচ্ছে। তার মাথায় তো আরও প্ল্যান ঘুরছে। গ্রাম্য গাথকের আসর বসাবেন, ওসির কাছ থেকে বোজরা নৌকা জোগাড় করবেন। হ্যাঁ, ওসি সাহেব নাকি শওকত সাহেবের ভক্ত। দেখুন, শওকত সাহেবের উপস্থিতি গ্রামের স্বাভাবিক জীবনযাত্রাকে কিন্তু পুরোপুরি পাল্টে দিয়েছে। পুষ্পা অবশ্য এখানেও বাস্তবতার কথাটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে যে শওকত সাহেব এসবে রাজি নাও হতে পারেন, কিন্তু করিম সাহেব তখন স্বপ্নের জগতে ভাসছেন। আর উপন্যাসের এই পর্বটা শেষ হচ্ছে একটা খুব সুন্দর, মানে খুব নীরব একটা দৃশ্যে। করিম সাহেব আর পুষ্প কুয়োর পার থেকে দোতলায় শওকত সাহেবের অন্ধকার ঘরের দিকে তাকিয়ে আছেন। হ্যাঁ, ওই নীরবতার মধ্যে যেন অনেক না বলা কথা, অনেক আশা, অনেক আশঙ্কা লুকিয়ে আছে। সত্যি তাই। এই পর্বে আমরা দেখলাম একজন বাইরের মানুষ, একজন শহরী লেখক কিভাবে একটা গ্রামীণ পরিমণ্ডলে নানাভাবে ঢেউ তুলছেন। প্রকৃতি যেমন তার শক্তি দেখিয়েছে, তেমনি মানুষের ভেতরের আবেগগুলো, ভয়, উদ্বেগ, সেবা, মুগ্ধতা, সংশয়, সবকিছুই যেন আরও তীব্র হয়ে উঠেছে। আর শওকত সাহেবের অসুস্থতা এবং ভবেশবাবুর ওই চিকিৎসা পদ্ধতি, এটা যেন দুটো ভিন্ন পৃথিবীর মুখোমুখি হওয়ার মতো একটা ব্যাপার। ঠিক। আর পুষ্পা আর শওকত সাহেবের সম্পর্কটাও একটা জটিল পথে এগোচ্ছে। ভয় বা দ্বিধা হয়তো কিছুটা কমেছে, কিন্তু পুরোপুরি কাটেনি। তবে একটা পারস্পরিক বোঝাপড়া আর শ্রদ্ধার জায়গা তৈরি হচ্ছে বলে মনে হয়। অন্যদিকে করিম সাহেবের উত্তেজনা একদিকে যেমন বেশ মনোগ্রাহী, তেমনি কিন্তু বাস্তবতা বোধ নিয়েও প্রশ্ন তোলে। আর এখানেই হয়তো মূল ভাবনার জায়গাটা চলে আসে। এই যে করিম সাহেবের মুগ্ধতা, শওকত সাহেবের খামখেয়ালিপনা বা ওই লেখার সময়কার নিমগ্নতা, আর পুষ্পর সজাগ দৃষ্টি, এই সব মিলিয়ে আমরা আসলে সৃষ্টিশীল মানুষ বা বিখ্যাত ব্যক্তিত্বদের কিভাবে দেখি। তাদের কি আমরা শুধু তাদের কাজের জন্যই মূল্যায়ন করি, নাকি তাদের ঘিরে একটা মিথ তৈরি করে ফেলি যা অনেক সময় আসল মানুষটাকে আড়াল করে দেয়? আসলেই মিথ বনাম বাস্তবতা, প্রত্যাশা বনাম প্রাপ্তি, এই দ্বন্দ্বগুলোই হয়তো হুমায়ূন আহমেদ খুব সূক্ষ্মভাবে তুলে ধরতে চেয়েছেন এই পর্বে। এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্যও রেখে গেলাম। ঠিক। আজকের মতো নীল অপরাজিতার এই পর্বের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।